হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি সকালে তোমাদের সকলকে স্বাগত। চলো ভিডিওটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে ঘড়িতে 9:30। তো সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি 9টার সময় রেডি সেডি করিয়ে, আর ওর বাবাও মেয়েকে দিয়ে তারপর একটু দরকারি কাজে বেরিয়েছে। আজকে অফিস যায়নি। কেন যায়নি কারণটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর জানো তো বন্ধুরা, বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না। আমাদের জীবনে সুখ, তারপর ভালো লাগা, কোনো ভালো মুহূর্ত যেমন আমরা আগে থেকেই জানতে পারি, বুঝতে পারি বা অনেক ভালো কিছুর অপেক্ষায় থাকি, কিন্তু কখন যে বিপদ চলে আসবে, কখন যে খারাপ সময় চলে আসবে, আমরা কিন্তু কেউ সেটা বুঝতেও পারি না, আর কেউ বলতেও কিন্তু পারি না, তাই না বলো? তো তেমনই কালকে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি। আশা রাখবো তোমাদের কাছে আমার সাথে শেষ পর্যন্ত তোমরা থাকবে আর ভিডিওটা দেখবে। তো দেখো, সকাল সকাল কিন্তু অনেক কাজই সেরে ফেলেছি, আর তারপর অনেকটা বেলা করে তোমাদের কাছে এসছি। সোনাকে স্কুল পাঠিয়েছি মানে আমার অনেকটা হেডেক কমে গেল। এবার ও 2 ঘন্টার জন্য স্কুলে থাকবে, আর আমি এদিকে বাকি কাজগুলো সেরে নেবো। যেই সব জামা কাপড়গুলো কাচবো ওগুলো সব বাথরুমের সামনে রেখে দিয়েছি, আর এদিকে চালটা আমি ওই 10 মিনিট বা 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিই, তাতে মনে হয় ভাতটা বেশি ঝরঝরে হয়। সেই কাজটা কমপ্লিট হলো। এইবার দেখো, ফ্রিজ থেকে যত রকমের সবজি ছিল সব বেছিয়ে কুটে নিয়ে গুছিয়ে কী কী রান্না হবে তার জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছি। দেখো, ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝাল করব, যেটা নাকি আমার বর খেতে ভীষণ ভালোবাসে। আর টমেটো বেশি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে হবে টমেটো দিয়ে মুসুরির ডাল। আর তার সাথে হবে সব রকমের সবজি ছিল, আর একটা পুঁই শাকের ডাঁটা ছিল, সেটা দিয়ে হবে একটা ঘ্যাট। আর সোনা এদিকে দেখো স্কুল থেকে চলে আসছে। ওর পাপা যেহেতু আজকে বাড়িতে আছে, তো সেই আজকে আনতে গেছিলো। বলেছিলাম যে আজকে যখন তুমি বাড়িতেই আছো তাহলে আমার অনেকটা হেল্প হয়ে গেল, যাও মেয়েকে নিয়ে এসো। আর আজকে জানো তো সকাল থেকে কিচ্ছু খাওয়ায়নি, মন মেজাজও ভালো না, আর শরীরটা তো আরোই সাথ দিচ্ছে না। ওই জন্য বললাম তুমি যখন যাচ্ছই, আর আমার পেটাই পরোটা খেতে এত ভালোবাসে, তো বললাম যে একটু পেটাই পরোটা কিন্তু নিয়ে আসবে। আর এই দেখো, ঢুকেছে ঘরে ঠিকই, কিন্তু দরজাটা এভাবে খোলা রেখে দিয়েছে। কি আর করা যাবে, সবার তো আর সব অভ্যাস নেই। আর আমার বরের যতই বলি না কেন, কিছুতেই ও এইসব কাজগুলো করবে না। তো কি আর করা যাবে, গেটটা দিয়ে চলে আসলাম। এবার সোনাকে একটু চেঞ্জ করিয়ে দেবো। আর এই স্কুলের ড্রেসগুলো, এটা একটু পলিস্টার টাইপের, তো সুতির নয়। তো ঘেমে পিঠে পুরো ঘামাচিতে ভর্তি হয়ে গেছে। আর এই ঘামাচিগুলো না কিছুতেই সোনার কমছে না, ভাবছি একবার ডক্টর দেখিয়ে নেবো। আর এই যে একবেলা পরলেই একদম মানে ঘেমে স্নান হয়ে যায়। তো ওই জন্য ড্রেসটা রেখে দিলাম। আর এই দেখো, পরোটা আর তরকারি নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে বোঁদে। বোঁদেটা নিশ্চয়ই মাম্মার জন্যই এনেছে, কেননা সোনা মিষ্টির দোকানে যাওয়া মানে ওর একটা না একটা কিছু তো বায়না থাকবেই। আর আমার মেয়ে বোঁদে খেতে ভীষণ ভালোবাসে, হয়তো ওর বাবাকে বলেছে, আমি আর জিজ্ঞাসা করিনি। তো চলো আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই। তোমরা কারা কারা পেটাই পরোটা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। এইটাকে অনেকে ছেঁড়া পরোটা বলে, আমি কিন্তু বাবা পেটাই পরোটাই বলি। আর আমার খেতে এত ভালো লাগে, মানে কি বলবো, সারাদিন যদি আমাকে 3 বেলায় এই পরোটা দেওয়া হয়, আমি 3 বেলায় পরোটা খেয়ে নিতে পারবো। তো চলো, প্লেটটা গুছিয়ে নিয়েছি মিষ্টুর পাপাকে দেওয়ার জন্য, মানে আমার বরকে দেওয়ার জন্য। তো চলো ওকে আগে দিয়ে আসি, তারপর আমিও কিন্তু খেয়ে নেবো। আর তার সাথে ছিল কিন্তু আলু দিয়ে আর মটর দিয়ে কাবলি ছোলা দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি। তরকারিটাও জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর দেখবে মিষ্টির দোকানের এই পরোটা তরকারিগুলো না খুব ভালো হয় খেতে, কি বলো তোমরা? খাওয়া দাওয়া সেরে কিছু জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে একেবারে ছাদে চলে এসেছি। ভাবলাম সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার যদি রান্নাঘরে ঢুকে পড়ি একবার, তাহলে আমার পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে। আর যেহেতু বৃহস্পতিবার, ভাবছি একটু তাড়াতাড়ি স্নান করে পুজোটা সেরে নিই। আর তো সবজি, তারপর মশলা সব কিছু রেডি করাই আছে, পুজোটা দিয়ে রান্নাবান্না চাপিয়ে দেবো। আর আমার বর বাড়ি আছে মানে আমাদের তো দুপুরের খাবার খেতে খেতে সেই বিকেল 5টা। কি আর করা যাবে, সে থাকলে ভাবি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো, সেটা তো একদম অসম্ভব। আর হ্যাঁ, তোমাদেরকে ভিডিওর প্রথমেই যে বললাম যে বিপদের কথা, কি হয়েছে জানো তো বন্ধুরা? আমাদের বাড়ির একদমই পাশে, মানে আমি সম্পর্কে দাদা ডাকি আর কি, আমার পাড়া প্রতিবেশী। তো কালকে সেই দাদা বাইক নিয়েই যাচ্ছিল এক জায়গায়। আর পেছন দিক থেকে ওই কেটিএম বাইক যেগুলো আছে না, ওই বাইকগুলো তো আমার দেখলেই এমনি রাগ হয়, একটুও ভালো লাগে না, এই উঁচু আর বাজে। তো সেই বাইকেই একটা ছেলে চালিয়ে আসছিল। তো পেছন থেকে দাদাকে এমনভাবে ধাক্কা মেরেছে, গাড়িটার তো কিছুই নেই, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর দাদাটার অবস্থা ভীষণ খারাপ, মানে পায়ের হাড় ভেঙে বেরিয়ে গেছে, তারপর হাত ভেঙে গেছে, পায়ের আঙুল ভেঙে গেছে। তো ভীষণ খারাপ পরিস্থিতি ওনার। তো ওই জন্যই মনে হয়, সত্যি কথা, যখন মানুষের কারোর বিপদ হয় না, সেটা নিজেরই হোক বা অন্য কারোরই হোক, যেন যে
কি হতে থাকে না টেনশান মনের মধ্যে। আর যেহেতু আমরা এক পাড়ার মধ্যে থাকি, আমাদের বাড়িতে আসে আর আমার মেয়েকে ভীষণ ভালোবাসে ওই দাদা। প্রত্যেক দিন অফিস থেকে এসে খাওয়া দাওয়া সেরে একবার হলেও আমার মেয়ের সাথে আসবে, দেখা করে যাবে। আর আমার মেয়েও জেঠু বলে তো ভীষণ ভালোবাসে জেঠুকেও। তো ওই জন্য কালকে রাতে হয়েছে ঘটনাটা, তারপর থেকে না আর কাজে মনই বসছে না। তো আমার হাজব্যান্ডও অফিস থেকে এসে তো সোজা চলে গেছিলো চুঁচুড়ো হসপিটালে, প্রথমে ভর্তি করেছিল, ওইখান থেকে ট্রান্সফার করে ভদ্রেশ্বর একটা ভালো ডাক্তারের আন্ডারে রাখা হয়েছে। ১ বছর আগের কথা বলছি, আমার দেওরেরও কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইকই এসে মেরেছিল বুলেট গাড়ি এসে মেরে আমার দেওরেরও কিন্তু সেই কোমরের হাড় ভেঙে গেছিলো। তো ওরও অপারেশন করা আছে। তো সেই ডক্টরটা ভীষণই ভালো। তো সেই ডক্টরের আন্ডারেই দাদাকে দেওয়া হয়েছে, আর উনি ভদ্রেশ্বরের নার্সিংহোমে ওটি করাবে। ওই জন্য আর বুঝতেই পারছো এখনকার হসপিটালে ভালো মতন তো হয়ও না, ফেলে রেখে দেয় রুগীকে। আমার দেওরকেই ৫-৬ দিন রেখে দিয়েছিল। তারপর আমার হাজব্যান্ড দেখছে যে এইভাবে ফেলে রাখলে রুগী নিজেই অসুস্থ হয়ে যাবে, সুস্থ তো হবেই না, দিন দিন আরও অসুস্থ বেশি হবে। তো ওই জন্য আমার দেওরকে ট্রান্সফার করা হয়েছিল। তো দাদাকেও সেম ভদ্রেশ্বরে ট্রান্সফার করা হয়েছে। এবার শুধু ঠাকুরকে ডাকছি ভালোই ভালো যেন সব কিছু মিটে যায়, উনি যেন সুস্থভাবে বাড়ি আসতে পারে। ওই জন্যই মাঝে মাঝে এক একটা কথা বসে বসে ভাবি যে আমরা এই যে পুজো আসছে কত আনন্দ, একটা নতুন জামা কাপড় পরবো কিসের আনন্দ, বাড়িতে একটা অনুষ্ঠান হয় কত আশা নিয়ে বসে থাকি যে অমুক তারিখে একটা অনুষ্ঠান হবে, আমরা আনন্দ করব, মজা করব, কিন্তু বিপদ কিন্তু কখনো কারোর বলে কয়ে আসে না। আমরা রাস্তায় যতই সাবধানে চলি না কেন বলো, আমরা যদি নিজে সাবধানে চলিও কিন্তু কীভাবে যে কী কিন্তু বলতে পারে না। আজকে ওই দাদাটা কি ভেবেছিল বাড়ি থেকে যখন বেরিয়েছিল যে আজকে এরকম বড় একটা ক্ষতি হয়ে যাবে? তার একটা ছোট ছেলে আছে, তার ওয়াইফ আছে। তো বলো তো, অসুস্থ মানুষ বাড়িতে থাকলে যে কী অবস্থা হয় সেটা আমাদের থেকে মানে জানি না কতটা কে বুঝতে পারে, কিন্তু আমাদের বাড়িতে যেরকম দুটো পেশেন্ট নিয়ে আমরা ছিলাম, আমার শাশুড়ির প্রথমত ক্যান্সার ছিল, ওনাকে নিয়ে ১-১.৫ বছর ২ বছর ধরে ভুগেছি। এখন উনি ঠাকুরের আশীর্বাদে সুস্থ আছে, ভালোভাবে ট্রিটমেন্ট হয়ে গেছে। আর আমার শাশুড়ি সুস্থ হতে না হতেই আবার আমার দেওরেরও ওইরকম অ্যাক্সিডেন্ট হলো, কোমর ভেঙে গেল। সেও ৩ মাস পুরো বেড রেস্ট ছিল। তো একটা মানুষ যখন অসুস্থ হয়ে বাড়িতে থাকে না, তার যে মনের অবস্থাটা কী হয়, আর তার সাথে সাথে তার বাড়ির লোকেরও। কী আর করা যাবে, সব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদেরকে চলতে হবে, এই হয়েছে কথা। তো দেখো কথা বলতে বলতে আমার জামাকাপড়গুলো সব গুছিয়ে মেলে টেলে দিয়েছি। আর এই বৃষ্টি কখন যে নেমে যাবে আবার কখন যে রোদ বেরোবে তাও হচ্ছে মুশকিলের কথা, তাই না বলো? এই বর্ষাকালটা এই একটা ঝামেলার ব্যাপার। এদিকে আমার নিজ ঘর মানে বাড়ির উঠোনও সেমনভাবে নেই যে উঠোনে জামাকাপড় মেলে দেবো। জামাকাপড় কেচে মেলে দেওয়া মানেই ছাদে আসতে হবে। আর একার ঘরে একটা বাচ্চা সামলে হাতে একা কাজ করে বারবার যদি এরকম বৃষ্টি নামে আর জামাকাপড় তুলতে হয়, মেলতে হয়, কতটা অসুবিধা বলো তো? কিন্তু কিছু করার নেই, আমার প্রত্যেক দিনের জামাকাপড় কাচা থাকে। যেমন মেয়ের স্কুলের ড্রেস, আমার স মানে পরা জামাকাপড়, আমার হাজব্যান্ডের অফিসের কাপড়। একদিন যদি না কাচি তো ২ দিনে এত হয়ে যাবে না, আমার তখন শরীরে খুব কষ্ট হয়ে যায়। তো দেখো ওয়েদারটা এখন তো মোটামুটি ভালোই আছে। তো দেখা যাক কতক্ষণ থাকে রোদ, তারপর আবার কখন যে ঝমঝম করে রেখে নেমে যায় বৃষ্টি। দেখো বন্ধুরা, ৫ মিনিটও হয়নি আমি জামাকাপড়টা মেলে দিয়ে জাস্ট পুজো করতে বসেছি। দেখি ঝিরঝির করে আওয়াজ হচ্ছে, ব্যাস পেছনে তাকিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। কেমন রাগ হয় বলো তো? আর এই দেখো, তখন দেখালাম আকাশটা একদম পরিষ্কার, আর এখন দেখো তো কেমন মেঘলা হয়ে আছে। আর এদিকে বৃহস্পতিবারে ঘট বসিয়ে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারে ঘট বসিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে, আর পাঁচালি পড়তেও ভালো লাগে, কিন্তু এক এক সময় তাড়া থাকে তো ওই জন্য আর পাঁচালি পড়ে উঠতে পারি না। যেমন আজকেই তো তাড়া ছিল বলে পাঁচালি পড়া হয়নি, কিন্তু পাঁচালি আমার অর্ধেকের বেশি মুখস্থ হয়ে গেছে। খুব ভালোবাসি আমি পাঁচালি পড়তে, আর বেশ ভালোও লাগে বলো, মনটাও ভালো থাকে। তো যাই হোক, সাজিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। চলো এবার রান্নাঘরে যাই। রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, মুসুর ডাল দিয়ে টমেটো দিয়ে হবে। আর ওইদিকে হচ্ছে কুমড়ো ভাজা, যেগুলো বিয়ের আগে পছন্দ করতাম না, মা খেতে দিলেও বলতাম খাবো না, ভালো লাগে না, সেই জিনিসগুলোই এখন দেখছি ভীষণ প্রিয় হয়ে গেছে। যেমন কুমড়োটা আমার একদম অপছন্দ ছিল, কিন্তু সেই কুমড়ো ভাজা আমার এখন এত প্রিয় হয়ে গেছে, ডাল দিয়ে কুমড়ো ভাজা দিলে আমি খেয়ে নিতে পারবো। ওইদিকে সোনার মিসও ফোন করলো, বললো পড়া হয়ে গেছে নিয়ে যাও। তো আমি মোড়ের মাথায় দাঁড়িয়েছি, সোনাকে নিয়ে এলাম। আর এই দেখো পটল ভাজাটা আবার আমার মেয়ে ভালোবাসে খেতে, ওই জন্য দুটো পটল ভেজে নিয়েছি, আর আমার জন্য কুমড়ো ভাজা। আমার বর আবার কুমড়ো পটল এগুলো একদমই পছন্দ করে না। তো দেখো খাবারের থালিটা সাজিয়ে নিয়েছি, আর এখন বাজে
পৌনে 5টা। আমাদের খাবার দাবার বললাম না 5টার আগে হয় না। আর বর কাজের জন্য গেছিলো ভদ্রেশ্বরের ওদিকে, তো বললো দাদাকে একটু দেখেও আসি, ওই জন্য একটু দেখে এসছে। কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু।